নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন স্বাদের নতুন গল্প নিয়ে। আজকে আমাদের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে জুহুপিচি তদন্ত। এই গল্পের মধ্যে আপনারা পাবেন রহস্য, গয়না চুরি এবং খুন। দুর্দান্ত একটি গল্প। আপনারা গল্পটি ভালো করে মন দিয়ে শুনুন। আর হ্যাঁ, গল্প শোনার আগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলো আমরা গল্পে যাই। সকালে ঘুম থেকে উঠে বাগানে একটু পায়চারি করে যখন কেয়ারি করা রঙ্গন গাছগুলোর পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক তখনই রাখেহরি এসে খবরের কাগজটা হাতে দিল। কাগজের প্রথম পাতায় চাঞ্চল্যকর একটি সংবাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে চমকে উঠলাম। এক অদ্ভুত প্রতারণার খবর। রাখহরি বলল, আপনার চা কি খানে নিয়ে আসবো দাদাবাবু? আমি রাখহরির মুখের দিকে একটুক্ষণ স্থিরভাবে চেয়ে থেকে বললাম, না থাক, আমি ভেতরে যাচ্ছি বলে ঘরে এসেই ডায়াল ঘুরিয়ে ফোন করলাম। যেখানে ফোন করলাম সেখানে লাইন ঠিকমতো পাওয়া গেলেও ফোন ধরলো না কেউ। অর্থাৎ সোনালি অ্যাপার্টমেন্টের ওই ঘরটিতে এখন কেউ নেই। ফোন নামিয়ে রেখে আমি যখন ইজি চেয়ারটায় গা এলিয়ে খবরের বিষয়বস্তুর উপর মন রেখেছি, রাখহরি তখন চা নিয়ে এলো, সঙ্গে দুটো বিস্কুট। আমি বিস্কুট খেয়ে চায়ে চুমুক দিলাম। যে খবরটা আমাকে ভাবিয়ে তুলছে তা এই রকম। গতকাল দুপুরে বউবাজার অঞ্চলে একটি গহনার দোকানে অভিনব কায়দায় প্রতারণা করা হয়েছে। দুপুরে 1টা নাগাদ এক দম্পতি একটি দোকানে এসে লক্ষাধিক টাকার গহনা কেনেন। তারপর সেল ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য রসিদ না নিয়েই চলে যায়। দোকানদারও টাকা গুনে সিন্দুক ভর্তি করে খদ্দেরকে বিদায় দেন। এইরকম খদ্দের যে এই প্রথম তা নয়, মাঝে মধ্যেই এরকম দু একজন আসেন। সম্পত্তি কেনাবেচার ব্যাপারে এইরকম ফাঁকিবাজি চলেই। 3 লাখ টাকার সম্পত্তিকে 2 লাখ টাকা দেখিয়ে দলিল করা হয়, তাতে অনেক স্টাম্প পেপার বেঁচে যায়। সে যাক, রহস্য ঘনালো এর পরেই। ওই দম্পতি গহনা নিয়ে চলে যাওয়ার পরই আরও 2জন খদ্দের আসেন। এক্ষেত্রে একজন পুরুষ, অন্যজন মহিলা। তারাও ওই একই দামের গহনা কিনে রসিদ নিয়ে যখন উঠে আসতে যান, নাটক তখনই জমে। দোকানদার বিনীতভাবে বলেন, আমার টাকাটা? দম্পতি বলেন, টাকা তো আপনাকে দিয়ে দিয়েছি। দোকানদারের চোখ কপালে উঠে যায়। কি বলেন মশাই, কখন আমাকে টাকা দিলেন? দম্পতি শুরু করেন চেঁচামেচি। ঠক, জোচ্চোর, মিথ্যাবাদী। টাকা দেওয়ার পরেও আপনি এসব কথা বলছেন? সে এক মহা কেলেঙ্কারি। খদ্দের ও দোকানদারের চেঁচামেচিতে লোকজন জড়ো হয়ে যায়। পুলিশ আসে। পুলিশ এসে দম্পতিকে বলে, থামুন থামুন, শুনুন মশাই, আপনারা যে টাকা দিয়েছেন তার কোনো প্রমাণ আছে? দম্পতি বলেন, আছে বই কি, প্রতিটি নোটের নাম্বার আমার কাছে নোট করা আছে, এই দেখুন। পুলিশ তখন দোকানদারের সিন্দুক খুলিয়ে টাকা বের করে নোটের নাম্বার মিলিয়ে দেখে। প্রতারকরা সসম্মানে তাদের গয়না নিয়ে চলে যান, আর দোকানদার মাথা হেট করে বসে থেকে জনসাধারণের ধিক্কার ও বিদ্রুপাত্মক বাক্যবাণ হজম করতে থাকেন। চাঞ্চল্যকরী সংবাদটি পড়ে দেখলেই বোঝা যায় প্রতারণার ব্যাপার সুপরিকল্পিত। অর্থাৎ 2 দম্পতি এই চক্রের হয়েই কাজ করেছেন। আর সবচেয়ে মজার ব্যাপার যে দোকানদার এই প্রতারণার বলি হয়েছেন তিনি আমার বিশেষ পরিচিত। নাম গুণধর পাইন। ফর্সা রং, মাঝারি চেহারা, সবসময় মুখে পান আর পরনে ধুতি পাঞ্জাবি। অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। এ হেন লোক যে খদ্দেরকে সন্তুষ্ট করতে গিয়ে কেন এমন ভুল করলেন তা ভেবে পেলাম না। কাগজটা নামিয়ে রেখে যখন বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করছি, ঠিক সেই সময় রাখহরি এসে
বলল, দাদাবাবু, এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। উনি কি একাই না সঙ্গে কেউ আছেন? না, তার সঙ্গে 12-14 বছর একটা ছেলেও আছে। ওদের ভেতরে আসতে বলো, আর চা করো সকলের জন্য। একটু পরেই পায়ের শব্দ শোনা গেল। চেহারা না দেখেই বললুম, আসুন গুণধর বাবু, আসতে আজ্ঞা হোক। গুণধর বাবু বিনয়ের হাসি এসে বললেন, কি করে জানলেন আমি? আজ সকালে আপনার গুণের খবরের কাগজে ফলাও করে ছাপা হয়েছে, দেখেই অনুমান করেছি এইবার আমার কথা আপনার নিশ্চয়ই মনে পড়বে। গুণধরবাবু নিজে থেকে আসন গ্রহণ করলে বললাম, এই ছেলেটিকে? আমার এক কর্মচারী। রাখহরি চা দিয়ে গেলে আদ্যপান্ত সমস্ত ঘটনা বেশ ভালো করে শুনলাম গুণধরবাবুর মুখ থেকে। শুনে বললাম, এখন আমাকে আপনি কি করতে বলেন? শোনো ভাই, আমার তো যা হওয়ার তা হয়েছে। এই ব্যাপারে আইন আদালত করতে গেলে কর ফাঁকি দেওয়ার অপরাধে আমিই ফেঁসে যাব। বহু কষ্টে পুলিশি ঝামেলার হাত থেকেও রেহাই পেয়েছি। এখন আমি চাই এই প্রতারকদের তুমি খুঁজে বার করো। তাতে লাভ? আপনার গয়না কি আপনি ফেরত পাবেন? না, গয়না ও টাকা পাবো না, কিন্তু তবু চাই এই জাল ছিঁড়ে যাক, অপরাধী ধরা পড়ুক। আমি বললাম, এই ধরনের অপরাধীর শাস্তি পাওয়া অবশ্যই দরকার, কিন্তু এই জনবহুল শহরে কোথায় কোনখানে যে রয়েছে তারা, তার সূত্র ধরে আবিষ্কার করব। এই মুহূর্তে তারা যে পুনে কিংবা বেঙ্গালোরের কোনো কফি হাউসে বসে নেই, তাই কে বা বলতে পারে। চেষ্টা অবশ্যই করব বলে উঠে গিয়ে ডায়াল ঘুরিয়ে ফোন করলাম। এবারে সাড়া এলো। হ্যালো, ইন্সপেক্টর ভদ্র, আমি অম্বর বলছি, অম্বর চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ, বলুন, কি ব্যাপার? একটু আগে আপনার অ্যাপার্টমেন্টে ফোন করেছিলাম। আমি মার্কেটিংয়ে গিয়েছিলাম। আপনার ঘরে কেউ নেই? ফোন ধরলো না কেন? জানেন তো মশাই, আমি ব্যাচেলার মানুষ, আর কাজের লোকটির আন্তরিক দেখা দিয়েছে, তাই তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। বেশ করেছেন। একটা ব্যাপারে আমি আপনার একটু হেল্প চাইছি। কাল বউবাজারে একটি গহনার দোকানে লাইনটা হঠাৎ কেটে গেল। আমি গুণধরবাবুকে বললাম, আপনি গাড়ি নিয়ে এসেছেন? গাড়ি নিয়ে এসেছি আমি। তাহলে ড্রাইভারকে বলুন একবার সোনালী অ্যাপার্টমেন্টে আমাদের নিয়ে যেতে। সেটা কোথায়? কোলার স্বর্ণখনির কাছে নয়, এই কলকাতার মধ্যেই। রাখহরিকে আজকের জন্য একটু মাংস ভাত করে রাখতে বলে গুণধরবাবুকে নিয়ে সোনালী অ্যাপার্টমেন্টে এলাম। ইন্সপেক্টর VK ভদ্র একজন সুদর্শন যুবক। পুলিশের চাকরিতে ওর মতো ভদ্র যুবকের সত্যিই প্রয়োজন। খুব শান্ত প্রকৃতির, কিন্তু রাগলে ভীষণ। আমরা যেতেই সাদর অভ্যর্থনা করে বসালেন আমাদের। তারপর ধীরে সুস্থে গুণধরবাবুর মুখে সব কিছু শুনে বললেন, দেখুন গুণধরবাবু, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ না বের হয়, তবে কলকাতা শহরের বুকে দিন দুপুরে এরকম প্রতারণা সত্যি নজরবিহীন। থাক এসব কথা, এখন বলুন আমাকে কি করতে হবে? গুণধরবাবুর হয়ে আমি বললাম, দেখুন, কেসটা যে এরকম তাতে দোকানদারকে যে ব্ল্যাকমেল করা হচ্ছে, এটা কি আপনি বুঝতে পারেননি? ওই দম্পতিকে চলে যাওয়ার সুযোগ না দিয়ে আপনি যদি ওদের জেরা করতেন, এত টাকা কোথা থেকে পেলেন সে কথাও জানতে চাইতেন, বা ওদের পেছনে ধাওয়া করে ডেরাটা দেখে আসতেন, তাহলে কিছু হাতে নাতে ধরা পড়তো চক্রটা। ভদ্রবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, দেখুন অমরবাবু, এই কথাটা যে আমারও মনে হয়নি তা কিন্তু নয়, এবং এই ভুলটা যে মারাত্মক তা আমি স্বীকার করছি, কিন্তু মুশকিল হলো গুণধরবাবু তখন চোখে মুখের এমন ভাব করলেন যে মনে হচ্ছিল উনি আসলে খদ্দেরকে ব্ল্যাকমেল করতে চাইছিলেন। তাই আমরা ওকেই ভৎসনা করছিলাম, আর ইতিমধ্যে পাখি ফুরুত। আমি গুণধরবাবুকে বললাম, ওই দম্পতি দুজনকে এর আগে আপনি কখনো দেখেছিলেন? হতাশ গুণধরবাবু বললেন, না ভাই, মনে তো পড়ছে না। গুণধরবাবুর সঙ্গে যে ছেলেটি ছিল তাকে প্রশ্ন করলাম এবার।
তোমার নাম কি ভাই? আমার নাম নন্দ। তোমার বাড়ি কোথায়? নন্দর হয়ে গুণধর বাবুই বললেন, ওর বাড়ি হরিপালের কাছের এক গ্রামে। বাপ মা মরা ছেলে, আমার কাছেই মানুষ। নন্দকে বললাম, ওই মুখগুলো আর একবার দেখলে তুমি চিনতে পারবে? নন্দ বলল, হ্যাঁ পারবো। আচ্ছা, ওদের কাউকে আর কখনো এই দোকানে তুমি আসতে দেখেছিলে? মনে হচ্ছে একবার দেখেছিলাম, 2-3 মাস আগে। এক মহিলা দুপুরবেলা আমার কাছ থেকে ডিজাইনের বইটা চেয়ে অনেকক্ষণ ধরে কী সব দেখে বজ্রদার সঙ্গে কথা বলে চলে গেলেন। বজ্রদা? বজ্রদাকে? আগে কাজ করতো আমাদের দোকানে। গুণধর বাবু, এখন সে বজ্র কোথায়? এখন সে কাজ করে না? না, এখন ছেড়ে দিয়েছে। আমি গুণধর বাবুকে বললাম, সেদিন দুপুরে আপনি কোথায় ছিলেন? গুণধর বাবু বললেন, আমি বরাবরই বিকেলের দিকে আসতাম এবং রাত অবধি থেকে ক্যাশ নিয়ে বাড়ি যেতাম। এখন বজ্র চলে যাওয়ায় সব সময় আমাকে দোকানে থাকতে হয়। আপনার সেই ব্রজ এখন কোথায়? ও পাথর সেটিংয়ের কাজ জানতো। শুনেছি সেই কাজ নিয়ে ও এখন বোম্বের জাভেরি মার্কেটে ভালো রোজগার করছে। ওর বাড়ি কোথায় জানেন? ডোমজুরের কাছে নিবড়ে নামে একটা গ্রাম আছে, সেইখানেই। তবে ও বউবাজারের মেসে থাকতো। সেই ঠিকানাটা আমি জানি, কিন্তু বজ্র অত্যন্ত ভালো ছেলে। ওকে সন্দেহ করার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। সন্দেহ করছি না তো, তবে একেবারে হাল ছেড়ে না দিয়ে ভাই একটু ফু দিয়ে দেখছি ছাই চাপা কিছু যদি থাকে। ইন্সপেক্টর ভদ্রর কাছ থেকে বিদায় নিয়ে বউবাজারের মেসে এসে বজ্রর বম্বের ঠিকানা সংগ্রহ করলাম। ওর 2-একটা চিঠিপত্র যা বন্ধুদের লিখেছিল তা পড়েও দেখলাম। বম্বে থেকে পাঠানো ওর 2-একটা ফটো সংগ্রহ করলাম বন্ধুদের কাছ থেকে, যা গুণধরবাবুর কাছে নেহাতই অর্থহীন বলে মনে হলো। সব কাজ ছেড়ে যখন বাড়ি ফিরলাম, দুপুর তখন 1:30। রাখহরি আমার জন্য হানটান করছিল। বলল, আপনি এত দেরি করে এলেন দাদাবাবু? একটু আগে অশোকবাবু এসেছিলেন, আপনার জন্য অপেক্ষা করে চলে গেলেন। অশোকবাবু? মানে অশোক পালিত, সেই প্রেস ফটোগ্রাফার ছেলেটি? হ্যাঁ হ্যাঁ, বলে গেলেন আবার আসবেন সন্ধ্যের সময়। আপনি যেন কোথাও যাবেন না, বিশেষ দরকার। আমি চিন্তিত হয়ে বললাম, কি এমন দরকার পড়লো যে এইভাবে থাকতে বলল? তা জানি না, তবে একটা কাগজ রেখে গেছেন, আপনাকে দেখতে বলেছে। আমি ভেতরে ঢুকে পোশাক পরিবর্তন না করেই অশোকের রেখে যাওয়া কাগজের পাতায় চোখ বোলালাম। নতুন বেরিয়েছে কাগজটা। লোকের হাতে হাতে না ঘুরলেও হকাররা রাখে, বিক্রিও হয়। সেই কাগজের প্রথম পাতায় বউবাজারের প্রতারণার বিবরণটা ফলাও করে ছাপা তো হয়েইছে, সেই সঙ্গে রয়েছে অশোকের তোলা একটা সুন্দর আলোকচিত্র, যাতে দেখা যাচ্ছে গয়নার বাক্স নিয়ে দম্পতি অপেক্ষামান একটা মারুতিতে উঠছে। এই ছবি একমাত্র এই একটি দৈনিকেই ছাপা হয়েছে। কাগজটা রেখে মনের আনন্দে স্নান খাওয়া সেরে বারবার সেই ছবির মুখগুলো দেখতে লাগলাম, আর ভাবতে লাগলাম, এ জগতে কোনো কিছুই তুচ্ছ নয়, অশোক পালিতও নয়, আর এই কাগজটাও তো নয়। সবারই কিছু না কিছু অবদান থাকে। অশোকের কথা মতো আমি সারাটা দিন ঘরে রইলাম, কিন্তু না, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে পার হয়ে গেলেও তবু অশোকের দেখা মিলল না। রাত্রিবেলা ওর কাগজের অফিসে ফোন করলাম, সেখান থেকেও ওর কোনো খোঁজ খবর দিতে পারলো না কেউ। সে রাত্রে অশোকের জন্য অপেক্ষা করে করে আমি নিজেও কোথাও গেলাম না। পরদিন সকালে কাগজেই খবর পেলাম অশোকের মৃতদেহ মধ্যরাত্রে কে বা কারা যেন ওদের অফিসের সামনে রাস্তার উপর শুইয়ে রেখে গেছে। শিউরে ওঠার মতো খবর একটি। চক্রটি যে শুধু প্রতারণাই করে তা নয়, খুন করতেও পিছুপা হয় না।
সামান্য একটি আলোকচিত্র প্রকাশ করার অপরাধে যারা একজন নিরীহ ফটোগ্রাফারকে হত্যা করতে পারে তারা যে কি সাংঘাতিক তা যে কেউ ধারণা করতে পারবে। আমি সেই কাগজের কাটিংটা সঙ্গে নিয়ে প্রথমেই গেলাম গুণধর পাইনের ওইখানে। নন্দকে ছবিটা দেখিয়ে বললাম, তুমি এদের চিনতে পারো? নন্দ বলল, হ্যাঁ, এরাই তো এসেছিল কাল। আমি সেই মহিলার ছবি দেখিয়ে বলেছিলাম, ইনি কি তোমার বজ্র দাদার সঙ্গে কথা বলেছিলেন? না, সে ছিল প্রথম জন। তারপর সোজা চলে এলাম সদর দপ্তরে। সেখানেও পুলিশের সংগ্রহে থাকা অপরাধীদের ছবির সঙ্গে মিলিয়ে এই ছবির দুজনের একজনের কোনো মিলও পেলাম না। অবশেষে হতাশ হয়েই বাড়ি ফিরে এলাম। কিভাবে যে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাব তা ভেবে পেলাম না। রহস্যের জট খুলতে পারি এমন কোনো সূত্রও খুঁজে পেলাম না কোথাও। এখন একমাত্র ভরসা ব্রজগোপাল। তবে সেখানেও যে খুব একটা আশার আলো আছে তা নয়। সে বেচারা নির্দোষও হতে পারে। দোকানে কত কাস্টমার আসে, তাদের সঙ্গে কথাও বলতে হয়। তবু একটু চেষ্টা চালিয়ে যাই। সারাদিন অনেক ভাবনা চিন্তা করার পর একটা উপস্থিত বুদ্ধি মাথায় এলো। কাগজের কাটিংটা সঙ্গে নিয়ে কলকাতার বিভিন্ন হোটেলে খোঁজখবর শুরু করলাম। বেশি খুঁজতে হলো না। শিয়ালদহের উড়ালপুলের পাশে সাধারণ একটি লজের ম্যানেজার ছবি দেখেই বললেন, কি আশ্চর্য, এরা তো আমাদেরই অতিথি, প্রায়ই আসেন এখানে। আমি একটু দেখা করতে চাই। ম্যানেজার ঘাড় নেড়ে বললেন, সরি, কাল রাতেই এরা চলে গেছেন ঘর ছেড়ে দিয়ে। সেই ঘরে কেউ কি এসেছেন এখনো? না, ঘর খালি আছে। একবার দেখতে পারি ঘরটা? আপনার পরিচয়? পরিচয় দিলাম। ম্যানেজার নিজে সঙ্গে করে নিয়ে গেলেন ওপরের ঘরে। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কিছুই যখন পেলাম না, তখন হঠাৎ ওয়েস্ট পেপার বাস্কেটের মধ্যে কিছু একটা কাগজের সঙ্গে একটা ট্রেনের টিকিট উদ্ধার হলো। টিকিটটা বম্বে ভিটি টু হাওড়ার 5 দিন আগেকার। টিকিটও দুজনেরই, মিস্টার পি.কে. সিনহা এবং মিসেস সিনহা। ছবির বয়সের সঙ্গে বয়সের মিল যাচ্ছে। আমিও উৎফুল্ল চিত্তে টিকিটটা পকেটে নিয়ে সহযোগিতার জন্য ম্যানেজারকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম হোটেল থেকে। কি ভাগ্যিস চাপরাশি কাগজগুলো ঘর ঝাড় দিয়ে বাইরে ফেলে দেয়নি। পরদিন দুপুরেই গীতাঞ্জলি এক্সপ্রেসে ভিআইপি কোটায় 2টো বার্থ নিয়ে চলে এলাম বম্বেতে। অবশ্য একা আসেনি, ইন্সপেক্টর ভদ্র সিভিল ড্রেসের সঙ্গে এসেছেন। কলকাতা থেকে একটা হোটেলে জানিয়ে এসেছিলাম, তাই আমাদের থাকার জন্য ঘর রেডি ছিল। যথাসময়ে বম্বে পৌঁছে হোটেলে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। প্রথমেই বম্বে পুলিশের সাহায্য নিয়ে আমরা রিজার্ভেশন টিকিট দেখিয়ে রেল দপ্তর থেকে উদ্ধার করলাম মিস্টার সিনহার ঠিকানাটা। তারপর গেলাম বজ্রর খোঁজে। রায়ধনীর একটি 3 তলার ফ্ল্যাটে ব্রজগোপাল M.K. নম্বরীর দোকানে কাজ করে। আমরা উপরে উঠে খোঁজ নিতেই ওর শেড এসে বললেন, उनको तो आज नहीं पाओगे, वो तो रात में फिरेगा। কোথায় গেছেন উনি? अंधेरी तो दीदी का घर है। आप लोग कौन है? আমরা ওকে দিয়ে কিছু কাজ করাবো তাই। इन काम का दायित्व हम लोग भी नहीं सकते। আমরা কাল ওর সঙ্গে দেখা করব। আমরা সকালের দিকে অন্য কোথাও না গিয়ে একটা ট্যাক্সি নিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে নরিম্যান পয়েন্ট হয়ে চৌপট্টি পর্যন্ত ঘুরলাম। তারপর বিকেলবেলা রোদের তেজ একটু কমলে মেরিন লাইন্স থেকে ট্রেন ধরে সোজা চলে এলাম আন্ধেরিতে। ঠিকানা আমাদের কাছেই আছে। রেল দপ্তর রিজার্ভেশন স্লিপ ঘেটে যে ঠিকানাটা আমাদের দিয়েছে সেটাও আন্ধেরির। আন্ধেরির জুহুতে এসে সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম আমরা। তারপর খুঁজে বের করলাম মিস্টার অ্যান্ড মিসেস সিনহার ফ্ল্যাটটাকে। খুব উন্নত মানের ফ্ল্যাট,
তবে দুঃখের বিষয় ঘরে তালা দেওয়া। আর সমুদ্র তীরে বসেই ফ্ল্যাটের দিকে নজর রাখলাম, আলো জ্বললেই ধরব। এখানে জুহু বিচে এখন ট্যুরিস্টের মেলা। বোম্বাইয়ের চৌপট্টির থেকেও এখানটা আরও আকর্ষক, লোভনীয়। অনেক রাত পর্যন্ত এখানে মানুষের মেলা বসে থাকে। এই শহর দিনরাতেও ঘুমোয় না তাই। হঠাৎ এক সময় একজনের দিকে নজর পড়ল আমার। ফ্রেঞ্চ কাট দাড়ির এক যুবক সমুদ্রের দিকে মুখ করে বারবার সিগারেট ধরাতে গিয়ে ব্যর্থ হচ্ছে। বললাম, একে কি একটু চেনা চেনা লাগছে মিস্টার ভদ্র? হ্যাঁ, ইনি তো সেই ব্রজগোপাল। আমি লাইটারটা নিয়ে ব্রজর দিকে এগিয়ে গিয়ে ফট করে ওর মুখের সামনে জেলে ধরলাম সেটা। ব্রজ প্রথমে একটু চমকে উঠল, তারপর সিগারেট ধরিয়ে বলল, থ্যাঙ্কস। আমিও থ্যাঙ্কস গ্রহণ করলাম। ব্রজ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে ঘাড় নেড়ে চলে যেতে চাইল। আমি বললাম, আপনাকে কলকাতার কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। ভুল দেখেছেন, আমি বোম্বেতেই থাকি। বউবাজারের কোনো সোনার দোকানে কখনো গেছেন কি? মাঝে মাঝে গেছি হয়তো সোনা দানা কিনতে। বোম্বাই থেকে কলকাতায় কেউ সোনা কিনতে যায়? আপনি গুণধর পাইনকে চেনেন? ব্রজ অতর্কিতে আমাকে এমনভাবে আক্রমণ করলো যে এক ঝটকাতেই ধরাশায়ী হলাম। তারপর আমি উঠে দাঁড়াবার আগেই দৌড় শুরু করলো সে। ততক্ষণে মিস্টার ভদ্র এসে আমাকে চেপে ধরেছেন তাকে। ব্রজ ভয়ে ফ্যাকাশ হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে কে আপনারা? কে আপনারা? কারা? আমি আপনাদের চিনি না। আমি তখন ওর পেটের কাছে রিভলভার ধরে বললাম, আমাদের তুমি নিশ্চয়ই চিনবে, ব্রজদুলাল। আমি ব্রজদুলাল নই, আপনারা ভুল করছেন। আমি ব্রজগোপাল। এখানে কোথায় এসেছিলে? দিদির বাড়ি? আমার কোনো দিদি নেই। আমি খবরের কাগজের কাটিংটা ওর দিকে মেলে ধরে বললাম, এদের তুমি চেনো? এরা কারা? এখানকার সাউথ পয়েন্ট ব্লকে 5th ফ্লোরে কারা থাকে? ব্রজ তখন দু হাতে মুখ থেকে কেঁদে ফেলল, বলল, সব বলবো আপনাদের, আমাকে ছেড়ে দিন। আপনারা নিশ্চয়ই পুলিশের লোক। হ্যাঁ, অনেকক্ষণ থেকেই আমরা ওত পেতে আছি তোমাদের ধরার জন্য। ওদের ফ্ল্যাটে তালা দেওয়া। কোথায় গেছে ওরা? আমরা সবাই গিয়েছিলাম বজ্রেশ্বরী, একটু আগেই ফিরেছি। তাহলে চলো, ওদের সঙ্গে আলাপ পরিচয় একটু করিয়ে দাও। জুহু বিচ ঘিরে তখন উৎসাহী জনতার কৌতূহলী দৃষ্টি। আমরা হাতের ইঙ্গিতে তাদের সরে যেতে বলে টেলিফোন বুথে গিয়ে লোকাল থানায় একটা ফোন করলাম। বোম্বাই পুলিশকে আগে থেকেই জানানো ছিল ব্যাপারটা, তারাই এখনকার ফোন নম্বর আমাদের দিয়েছিলেন, তাই অসুবিধা হলো না। আমি ব্রজকে সঙ্গে নিয়ে মিস্টার অ্যান্ড মিসেস সিনার ফ্ল্যাটে যখন পৌঁছালাম, তখন আমাদের দেখেই ভূত দেখার মতো চমকে উঠলেন তারা। আমাদের দুজনের হাতে রিভলভার আর ব্রজগোপালের অবস্থা দেখেই ব্যাপারটা যে কি হতে চলেছে তারা অনুমান করতে পেরেছেন। একটু পরে স্থানীয় পুলিশ এসে গেল। জেরার মুখে অপরাধ স্বীকার করলো অপরাধীরা। উদ্ধার হলো লক্ষ টাকার সমস্ত গয়না। ব্রজগোপাল স্বীকার করলো এরাই তার নিজের দিদি জামাইবাবু। এই দিদি জামাইবাবু তাকে বোম্বাইতে নিয়ে আসেন। এইখানে বসে অভিনব প্রতারণার পরিকল্পনা করেন তারা। উদ্দেশ্য এইভাবে সোনা সংগ্রহ করে নিজেরা স্বাধীনভাবে এখানে একটা ব্যবসা শুরু করবে। তবে পার্ক স্ট্রিটের শম্ভু মালিক এবং তার স্ত্রী হচ্ছেন আসল নাটের গুরু। প্রতারণা ছাড়াও আরও অনেক বাজে কাজ তারা করে থাকেন। মিস্টার সিনহাকে নিয়ে কলকাতায় বিভিন্ন অঞ্চলে এবং অন্যান্য বড় বড় শহরে বেশ কিছুদিন ধরে এইরকম প্রতারণার ফাঁদ পেতে আসছিলেন। শুধু ভাগ্য বিপর্যয়ে এইবার বোমাল সমেত ধরা পড়লেন সকলে। বোম্বাই পুলিশ প্রতারণার দায়ে 3 জনকেই গ্রেপ্তার করলো। ওদিকে টেলিফোনে খবর পেয়ে কলকাতা পুলিশও অ্যারেস্ট করলো শম্ভু মালিক ও তার স্ত্রীকে। তাদের বিরুদ্ধে শুধু প্রতারণা নয়, খুনের অভিযোগও আনা হলো।
আমরা গুণধরবাবুকে পরদিন বিমানযোগে বোম্বাই আসতে বলে ভিটিতে ফিরে এলাম। হ্যাঁ, এখন পুরোটা দিনই বিশ্রাম। কাল গুণধরবাবু এলে ওনার হাতে সমস্ত গয়নার বাক্সটা তুলে দিয়ে যাব। আর ভাবছি গোয়াটাও ঘুরে আসি। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানিয়ে দিন। তাহলে চলো, বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।